তো আমরা লাস্ট ডিসকাস করছিলাম একটা সাকসেসফুল টিম ফরমেশনের মডেল কেমন হতে পারে। তো এই সংক্রান্ত একটি মডেল প্রচলিত আছে, সেটা হচ্ছে টাকম্যান মডেল। টাকম্যান মডেলে একটা টিম ফর্ম করে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের মধ্যে কি কি ঘটনাবলী ঘটে এবং কতটুকু স্টেজে যেতে পারলে একটা টিম সাকসেসফুল হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে ফর্মিং, অর্থাৎ একটা টিম প্রথমে ফর্ম করা হয়। তো যখন ফর্ম করা হয় তখন টিম মেম্বাররা সবাই থাকে স্ট্রেঞ্জার, কেউ কাউকে হয়তো চিনে না। আমরা যখন জব ফিল্ডেও কোনো টিমে কাজ করি তখন আমরা পার্সোনালি কারোর সাথে আগে থেকে পরিচিত থাকি না। তারপর আমাদেরকে যখন একটা কাজ দেওয়া হয় টিমে, তখন দেখা যায় টিমে স্টর্মিং হয়। স্টর্মিং কি? স্টর্মিং হচ্ছে যখন টিম মেম্বাররা একই কাজ করতে চায়, এক একজনের এক এক ধরনের পয়েন্ট অফ ভিউ থাকে। কেউ একটাকে কারেক্ট মনে করে, কেউ আরেকটাকে কারেক্ট মনে করে। তো তাদের মধ্যে স্টর্মিং হয়, একে অপরের ভিউ পয়েন্টকে মানতে চায় না, ভাবে যে আমার এই প্রসেসে কাজ করলে মনে হয় সহজে হবে। তো স্টর্মিং এর পরে হয় নর্মিং। অনেক টিম স্টর্মিং পর্যায়ে ভেঙে যায় এবং তারা সাকসেসফুল হতে পারে না, যেহেতু একে অপরের মতকে একসেপ্ট না করে নিজেরটাই চাপিয়ে দিতে চায়। পরে যখন নর্মিং হয়, যখন টিম মেম্বাররা আস্তে আস্তে বুঝতে শুরু করে যে এক একজনের এক এক ধরনের পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, সেটা আমাকে একসেপ্ট করেই কাজ করতে হবে, সবাই মিলে সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে কারোর 10% মতামত আমরা একসেপ্ট করব, কারো 20% একসেপ্ট করব। এইভাবে আমরা ফাইনালি একটা পর্যায়ে এসে একে অপরের ভিউ পয়েন্টকে অ্যাকসেপ্ট করার মাধ্যমে নর্মিং স্টেজটা কমপ্লিট হয়। এরপর হচ্ছে পারফর্মিং। তো আমরা যদি এমনি চিন্তা করি, আমাদের মনে হতে পারে যে একটা টিম ফর্ম করে দিয়েছে, এই সাথে সাথে পারফর্ম হওয়া শেষ। আসলে কিন্তু না, মাঝখানে আরো দুইটা স্টেজ ছিল, যে দুটো আসলে অ্যাকচুয়ালি দেখা যায় না। যেই দুই স্টেজে শুধু টাইমই ওয়েস্ট হয় কিন্তু কোনো কাজ হয় না। তো টিম মেম্বাররা যখন একে অপরকে বিশ্বাস করে, ট্রাস্ট করে, এবং অ্যাটমসফিয়ারকে তারা তাদের পজিটিভ পয়েন্ট অফ ভিউ হিসেবে নেয়, এবং ফ্লেক্সিবলি তারা টিমের যে হায়ারার্কি, কে ছোট কে বড়, কে উপরে কে নিচে, এগুলাকে যখন তারা অমিট করতে পারে, তারপর তারা পারফর্ম করতে পারে এবং সাকসেসফুলি পারফর্ম করতে পারে। তো পারফরমেন্স যদি ভালো হয় এবং আহ, ফলপ্রসূ হয়, ভালো একটা রেজাল্ট আসে, তাহলে ফাইনালি টিমকে অ্যাডজর্ন করতে হয়। অ্যাডজর্নিং মানে হচ্ছে টিম মেম্বারদের মধ্যে যারা ভালো করলো তাদেরকে কংগ্রেচুলেট করা, তাদের কন্ট্রিবিউশনের একটা অ্যাপ্রিসিয়েশন দেওয়া। এর মাধ্যমে হচ্ছে একটা সাকসেসফুল টিমের কার্যক্রম সম্পন্ন হয়। তো এখানে দেখো লাস্টে যে অ্যাডজর্নিং, এটাকে আলাদা একটা স্টেজ দেওয়া হয়েছে, কারণ অ্যাডজর্নিংটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কেউ একটা কাজ করলে তাকে অ্যাপ্রিসিয়েট করলে পরের কাজটাতে সে নতুন উদ্যমে নতুন ভাবে শুরু করতে পারে। তো আমরা দেখছিলাম এমপ্লয়াবিলিটি স্কিল ভ্যালুড বাই দ্য এমপ্লয়ার, মানে এমপ্লয়াররা কি কি এমপ্লয়াবিলিটি স্কিল ভ্যালু করে এমপ্লয়ের মধ্যে। এর মধ্যে একটা হচ্ছে বিজনেস এন্ড কাস্টমার অ্যাওয়ারনেস। বিজনেস এন্ড কাস্টমার অ্যাওয়ারনেসটা কি? সাপোজ তুমি একজন এমপ্লয়ি, তুমি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়া, তাহলে এমপ্লয়ার অবশ্যই চাইবে যে তুমি ওই প্রতিষ্ঠানের বেসিক মূলনীতিগুলো অন্তত জানো, তাদের বিজনেসটা কি জানো, কাদের সাথে তাদের বিজনেস এটা জানো, তাদের কাস্টমাররা এই বিজনেস সম্বন্ধে কি ভাবে সেটা জেনে তারপরে তুমি সেখানে যাও। তো এমপ্লয়ার্স কি এক্সপেক্ট করে? যে তুমি তাদের মার্কেটটা বুঝবা এবং তাদের কাস্টমার এবং তাদের যে চ্যালেঞ্জ তারা ফেস করে এই জিনিসটা তুমি বুঝতে পারবা। এবং এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট শুড হ্যাভ এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কি ড্রাইভার্স ফর বিজনেস সাকসেস, ইনক্লুডিং দ্য ইম্পর্টেন্স অফ ইনোভেশন অ্যান্ড টেকিং ক্যালকুলেটেড রিস্কস অ্যান্ড দ্য নিড টু প্রোভাইড কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড বিল্ড কাস্টমার লয়্যালটি। অর্থাৎ বিজনেসে সাকসেস হওয়ার জন্য কি 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 ড্রাইভার আছে, কোথায় কোথায় ছোট ছোট ইনোভেশন করা যাইতে পারে যাতে একটা কাজ সহজভাবে হয়। আহ, এবং ছোট ছোট কিছু ক্যালকুলেটেড রিস্ক বলা হয়েছে, মানে রিস্ক চাইলেই আমরা আমাদের সিস্টেমে একটা রিস্ক মনে চাইলো আমি রিস্ক নিয়ে নিলাম, এরকম না। ক্যালকুলেটেড রিস্ক মানে আমরা চিন্তা ভাবনা করে ঠিকঠাক করে তারপরে আমরা একটা রিস্ক নিব, যে আমার এটার ফলাফল কি হইতে পারে, কতটুকু এখান থেকে লাভ আসতে পারে, এটাকে বলে ক্যালকুলেটেড রিস্ক। যে বুঝে না বুঝে ঝাঁপায় পড়াটা হচ্ছে আনক্যালকুলেটেড রিস্ক। এই ধরনের ছোটখাটো রিস্ক নিয়ে যদি আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন আর লয়ালিটি বৃদ্ধি করতে পারি, এই ধরনের স্কিল আমার মধ্যে আছে কিনা, আমি এগুলো নিয়ে আসলে চিন্তা করি কিনা, নাকি আমি প্রতিষ্ঠানে আসবো যাব, বেতন নিব, এই ধরনের অবস্থায় থাকবো।
এগুলোই হচ্ছে এমপ্লয়াররা চায়। একটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস। তো প্রবলেম সলভিং স্কিলটা হচ্ছে একটা প্রবলেম সলভ করতে হলে আমাদেরকে প্রথমে জানতে হয় যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, অ্যাকচুয়ালি কি হচ্ছে। আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে আসলে কি হওয়া উচিত ছিল। এই দুইটা জিনিস যদি আমি জানি তাহলে আমি বুঝতে পারবো ওখানে মাঝখানে কি আছে, অবশ্যই প্রবলেম আছে। এখন এই প্রবলেম, এটা হচ্ছে একটা গ্যাপ, একটা গ্যাপের কারণে প্রবলেম হচ্ছে। এই কি কি গ্যাপের কারণে প্রবলেম হচ্ছে এইগুলা অ্যানালাইসিস করতে পারি কিনা আমি, এবং ক্রিয়েটিভ থিঙ্কিং অ্যাপ্লাই করে এই প্রবলেমগুলোর অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন আমি বের করতে পারি না কিনা, এটা হচ্ছে প্রবলেম সলভিং। তো প্রবলেম সলভিং ডিপেন্ড করে কে লাইফে কত প্রবলেম ফেস করছে। এই প্রবলেম ফেস মানে এমনি স্বাভাবিক প্রবলেম ফেস না। তুমি যখন কোনো টিম ওয়ার্ক করবা, কোথায় কোনো কাজ করবা, কোথাও লিড দিবা, গ্রুপে কাজ করবো, তখন তুমি অনেক ছোট ছোট টিমের ভিতরে প্রবলেমে পড়বা। তো এই ধরনের ছোট ছোট প্রবলেম সলভ করতে করতে বড় এনভায়রনমেন্টে আমরা বড় ধরনের প্রবলেম সলভ করতে পারবো। তারপর আরেকটা কি হচ্ছে, গ্রাজুয়েটস হু আর ক্রিয়েটিভ, ইনোভেটিভ এন্ড ইউজ দেয়ার ওন ইনিশিয়েটিভ আর এসেনশিয়াল টু ডেভেলপিং সলিউশনস টু দ্য চ্যালেঞ্জেস অফ দ্য ফিউচার। মনে করো তোমাকে একটা বিল্ডিং আমি ছেড়ে দিলাম, 10 তলা বিল্ডিং, বললাম যে তোমাকে 10 তলায় যেতে হবে। তুমি বিল্ডিং এ ঢুকেই চোখের সামনে সিঁড়ি দেখলা, ওঠা শুরু করলা। তুমি সিঁড়ি দিয়ে 10 তলায় উঠে গেলা। ঠিক আছে, আস্তে আস্তে তোমার অনেক কষ্ট হয়েছে। আরেকজন, সেও তোমার কম্পিটিটর, সেও বিল্ডিং এ গেল, সে যাওয়ার পর আগে খোঁজ নিল যে বিল্ডিং এ লিফট আছে কিনা, এসকেলেটর আছে কিনা। তারপরে সে চিন্তা করলো লিফট থাকলে আমি লিফটে যাব, নাইলে আমি ইয়াতে যাব। এখন সে গিয়ে সিঁড়ি আগে দেখছে ঠিকই, কিন্তু সে দারোয়ানের কাছে জিজ্ঞেস করলো লিফট কোন দিকে, লিফট আছে কিনা। সে লিফটে আস্তে করে উঠে চলে গেল। সে যেমন তোমার আগেও পৌঁছে যাবে, এবং তার এনার্জিও কম লাগবে, এবং সে 10 তলায় ওঠার পরে তার মধ্যে যথেষ্ট শক্তি থাকবে আরো কিছু চ্যালেঞ্জ নেওয়ার। কিন্তু তুমি গেলা, কোনো প্ল্যান নাই তোমার, তোমার শুধু টার্গেটটাই দেখতেছো, শুধু টার্গেটে কিভাবে যাবা, প্রতিটা ছোট ছোট স্টেপ ভাগ করে কোনো প্ল্যান করো নাই। তাহলে তোমার কি হবে, তোমার ওই সাকসেস পজিশনটাতে যেতে তোমার অনেক সময় লাগবে, এবং ওখানে গিয়ে তুমি শেষ হয়ে যাবা। এরপরে তোমার আর কোনো এনার্জি কাজ করবে না। কিন্তু যে আগে থেকে প্ল্যান করলো, সে স্মুথ প্রতিটা স্টেপ পার করে ওখানে পৌঁছানোর পরেও তার মধ্যে ঠিক ততটুকু এনার্জি শক্তি থাকবে যে সে আরো কিছু চ্যালেঞ্জ নিতে পারবে, যেটা তুমি গ্রাউন্ড ফ্লোরে থাকতে নিতে পারছিলা। ঠিক আছে, এই জন্য প্ল্যান, তারপরে প্রত্যেকটা প্রবলেমকে ছোট ছোট অংশে ভাগ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই সংক্রান্ত আমরা যেটা এখন আলোচনা করলাম, এটাকে একটু গ্রাফিক্যাল ইন্টারফেসে দেখানো হয়েছে। সেটা হচ্ছে পিডিসিএ সাইকেল। অর্থাৎ আমরা কোনো একটা প্রবলেম যখন সলভ করব, তখন প্রথমে আমাদের করতে হবে প্ল্যান। ঠিক আছে, ডিফাইন এন্ড ডেভেলপ এ প্রোডাক্ট। তারপরে আমাদের করতে হবে ডু, প্রোডাকশন। তারপর করতে হবে চেক। এই যে আমি প্ল্যান করে করা শুরু করলাম, করার পরে এটা করতে থাকলেই হবে না, আমাকে মাঝখানে মাঝখানে চেক করতে হবে আমি কি ট্র্যাকে আছি, আমি কি সঠিকভাবে করতেছি, নাকি আরো কোনো ওয়েতে করলে এটা সঠিকভাবে করতে পারতাম। তারপরে আবার তাকে অ্যাক্ট করতে হবে, এই চেকিং এর পরে ডু ঠিক আছে কিনা সেটা রিওয়াইন্ড করে তাকে আবার অ্যাক্ট করে চেক করতে হবে। তাহলে ফাইনালি সাকসেসে যাওয়াটা, কোনো একটা প্রবলেম সলভ করাটা আমাদের জন্য সহজ হবে। এই ধরনের আরো অনেক মডেল আছে, যেমন 8D মেথড আছে। 8D মেথড হচ্ছে একটা প্রবলেমকে, এই যে যেটা দেখলাম এটাকেই মনে করো আরো অনেকগুলো ছোট ছোট সেগমেন্টে ভাগ করা। তো প্রথমে আমরা যখন 8D মেথড দেখবো, প্রথমে আমরা একটা টিম ডিফাইন করলাম। টিমে আমরা প্রবলেমটা ডিসকাস করলাম। ইন্টারিম, অন্তর্বর্তী কি কন্টেইনমেন্ট আছে সেটা আমরা দেখলাম। তারপরে আমরা রুট কজটা দেখতে পারি, যে এই যে প্রবলেম আমরা টিম যেটা সলভ করব এটার মূল কারণ কি। একটা প্রবলেমের নাম যেটা, সেটাই কিন্তু তার মূল কারণ হয় না, এর পিছনে আরো অন্য মূল কারণ থাকতে পারে, যার ফলাফল হিসেবে আমরা কোন একটা কিছুকে সলভ করতে চাচ্ছি। তাহলে মূল কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই মূল কারণ খোঁজার পরে এই মূল কারণটা ঠিক করার জন্য কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, সাপোজ মনে করো আমি একটা প্রজেক্ট করলাম যে আমার বাসায় যে আয়রন আছে, ঠিক আছে, কাপড় ইস্ত্রি করি, ওই আয়রনে বডিতে কারেন্ট আসলে কি হয়, মানে শক লাগে বডিতে। আমি একটা প্রজেক্ট করলাম যে এই প্রবলেমটা আমি সলিউশন করব কিভাবে, বডিতে কারেন্ট যদি আসে তাহলে যাতে একটা লাল বাতি জ্বলে। ঠিক আছে, তাহলে এটা একটা সিলি প্রবলেম সলভিং হবে, আমি রুট কজটাই বুঝলাম না। ঠিক আছে, এক্সপেক্ট আমার প্রজেক্টটা তখনই সাকসেসফুল হবে যখন বডিতে কারেন্ট আসবে, বডিতে লাইন আসবে, তখন লাইটটা জ্বলবে।
কিন্তু এটা তো আনএক্সপেক্টেড, বডিতে কারেন্ট আসবে কেন? আমার রুট কজ তো এটা না। রুট কজ আমার হওয়া উচিত ছিল কি, আমি ভিতরে ইনসুলেশনটা ডেভেলপ করব যাহাতে বডি পর্যন্ত কারেন্ট আসতেই না পারে। ঠিক আছে, ওইটা একটা কারেক্টিভ মেজার হিসেবে থাকতে পারে, এক্সট্রা প্রোটেকশন হিসেবে থাকতে পারে। কিন্তু আমার মেইন প্রবলেম সলভিং যদি এটাই হয় যে বডিতে কারেন্ট আসলেই আমার একটা সিগন্যাল দিবে, তার মানে কি আমার প্রজেক্ট তখনই সফল হবে যখন আসলে বডিতে কারেন্ট আসবে। তো ওইটা তো আনএক্সপেক্টেড, ওইটা এই প্রবলেমের রুট কজ ওইটা ছিল না। রুট কজ আমাকে কাজ করা উচিত ছিল যে আমি ওই আয়রনটার ভিতরে ইনসুলেশন সিস্টেমটা এমনভাবে তৈরি করব যাতে বডিতে আসতেই না পারে। এই জন্য অনেক সময় আমরা একটা প্রবলেম যেটাকে প্রবলেম মনে করি, সেটা আসলে মেইন প্রবলেম হয় না, রুট কজ অন্য কিছু থাকে। ওই রুট কজটা ফাইন্ড করে সেটার কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। উম, উপরের প্রবলেমগুলো দেখে উপরের কজগুলোকে রুট কজ ভাবলে আবার প্রবলেম সলভ করতে অনেক বেশি সময় লাগবে। তো কারেক্টিভ কি অ্যাকশন নিতে পারে রুট কজ সলভ করতে, ওগুলো আগে ডিফাইন করতে হবে। যেমন 10-12টা পয়েন্ট বের করতে হবে, তারপরে ওই এক একটা পয়েন্ট আমাকে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে এই রুট কজ যাতে আর না হয়। ঠিক আছে, ওই জন্য আমাকে প্রিভেনশন নিতে হবে যে ওই প্রবলেমটা যদি আর তৈরি না হয়, অ্যাভয়েড রিকারেন্স করতে হবে। এবং ফাইনালি আমার যদি সাকসেসফুল হয় প্রবলেম সলভিংটা, টিমের কাজটা, টিমকে আমার কংগ্রেচুলেট করতে হবে। তারপরে উম এই ধরনের আরো বিভিন্ন প্রসিডিউর আছে যেগুলোর মাধ্যমে আমরা একটা প্রবলেমকে সলভ করতে পারি। এগুলো থেকে যে কোনো একটা যেটা আমি ভালো বুঝি, ভালো ফলো করতে পারি, ওইরকম একটা আমি যদি ফলো করি, তাহলেই আমার পারফরমেন্সটা সাকসেসফুল হবে। যেমন আমি একটা প্রবলেম সলভ করতে গেলে আমি যদি A3 প্রবলেম সলভিং স্টাইলটা দেখি, তাহলে হচ্ছে আমি প্রথমে প্রবলেমের ব্যাকগ্রাউন্ডটা আমাকে লিখতে হবে। এই প্রবলেমের ব্যাকগ্রাউন্ড কি, আগে কোথাও ঘটছে কিনা, আগে কোথাও হয়েছে কিনা, অন্যরা কিভাবে সলভ করছে আগে যাদের সাথে ঘটছে, নাকি একদম নতুন, এগুলো আমাকে আগে ডিফাইন করতে হবে, জানতে হবে সলভ করার আগেই। তারপরে আমাকে বের করতে হবে এই প্রবলেমের কারেন্ট কন্ডিশন কি, এটা কোন স্টেজে আছে, এটা কতটুকু সিভিয়ার স্টেজে গেছে প্রবলেমটা। তারপর আমাকে গোল সেট করতে হবে। ঠিক আছে, দেখো তুমি প্রবলেম ধাম করে নেমে যদি সলভ করা শুরু করো, তাহলে তুমি তো সলভ করতে পারবাই না, তুমি ধাক্কা খাইতে থাকবা, যতক্ষণ সলভ করবা তখন ধাক্কা খেয়ে খেয়ে শিখবা যে হ্যাঁ ওখানে এই প্রবলেম ছিল, এইভাবে করলে ভালো হতো, পরে মনে হবে এভাবে করলে ভালো হতো। কিন্তু ততক্ষণে তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো তুমি প্রবলেমের ব্যাকগ্রাউন্ড কারেন্ট কন্ডিশন জানার পরে এরপর তুমি গোল সেট করবা যে আমি এই প্রবলেমের কতটুকু সলভ করতে চাই। অনেক সময় প্রবলেম যতটুকু থাকে অতটুকুই আমাদের সলভ করতে হয় না, পুরো প্রবলেম আছে 50% সলভ করে দিলেই আমার কাজটা হয়ে যাবে। তাহলে আমাকে গোল সেট করতে হবে আমি এই প্রবলেমটার কতটুকু সলভ করতে চাই, যে কোনো সময় আমি যখন কোনো প্রবলেম সলভিং করব। তারপর আমি রুট কজ অ্যানালাইসিস করবো যে রুট কারণটা কি। ঠিক আছে, তুমি একটা প্রবলেমের 50% যদি সলভ করতে চাও, রুট কজটা যদি তোমার জানা থাকে, তাহলে সলভ করা অনেক সহজ হবে। তারপরে কি কি অ্যাকশন আমি নিব এটা সলভ করার জন্য, এই 50% আমি সাপোজ সলভ করব, কি কি অ্যাকশন আমি নিব সেই অ্যাকশনগুলো আমি ডিফাইন করব। তারপর আমি প্ল্যান এক্সিকিউট করব। তাহলে দেখো প্ল্যান করার আগেই কত কাজ। ঠিক আছে, প্রবলেম পেয়েই প্ল্যান করা শুরু করলে হবে না, ওটা সম্বন্ধে ডিটেলস জেনে এরপরে যদি আমরা প্ল্যান করি তাহলে আমরা সাকসেসফুল হব। ফাইনালি প্ল্যানের পরে আমাদের ফলো আপ করতে হবে, কাজ করার ফাঁকে ফাঁকে রিচেক করতে হবে, রিভিউ করতে হবে। তারপরে হচ্ছে ফাইনালি আমরা একটা প্রবলেমকে সলভ করতে পারবো। তারপরে হচ্ছে এমপ্লয়াররা আর কি স্কিল ভ্যালু করে, এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। স্যার তুমি এই যদি এই কারোর সাথে টাইপ কমিউনিকেশন কেমন করো। হবে? কেউ কি কোনো প্রশ্ন করলাম, আমি শুনতে পাইনি। হ্যাঁ, স্যার বলতেছিলাম এখন যেগুলো পড়লাম আমরা, এগুলা থেকে আমাদের কোশ্চেন টাইপটা কিরকম টাইপের কোশ্চেন হইতে পারে? এই যে যেমন A3 মডেলটা এক্সপ্লেইন করো, 8D মডেলের মাধ্যমে কিভাবে একটা প্রবলেম সলভ করা যাইতে পারে। ঠিক আছে, এমপ্লয়াররা কি কি স্কিল ভ্যালু করে সেই স্কিলগুলা এক্সপ্লেন করো, বা সেই স্কিলগুলা শর্টে ব্রিফ করো। স্যার এই আসতে এগুলা কি পারে। আমাদের এক্সপ্লেন করতে বলে, তাহলে সেগুলা কি আমাদের প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমাদের একদম ভেঙে ভেঙে এক্সপ্লেন করে বুঝিয়ে দিতে হবে? হ্যাঁ, তুমি যেভাবে কমফোর্টেবল ফিল করো তোমার মতো করে এক্সপ্লেন করবা আর যাতে যদি শর্ট রিলেভেন্ট হয়। কোশ্চেন আসে? এই সাবজেক্টের সুবিধা হচ্ছে তোমার নিজের ভাবটা এক্সপ্রেস করার সুযোগ আছে রিলেভেন্ট ওয়েতে। জি। তারপরে এমপ্লয়ার গুলা আর যে স্কিলটা ভ্যালু করে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন মানে এই না যে আমার কয়জনের সাথে যোগাযোগ আছে, আমি কয়জন সম্বন্ধে জানি, প্রতিনিয়ত কাদের সাথে যোগাযোগ করি, এটা মানে কমিউনিকেশন স্কিল না। কমিউনিকেশন স্কিলটা হচ্ছে তোমার থট, অপিনিয়ন, ইনফরমেশন, এগুলা তুমি কতটা এক্সপ্রেস করো বা অন্যদের থেকে জানো, এটাই তোমার লাভ।
তোমার এক বন্ধুর নাম জেনে তোমার কোনো লাভ নাই। ওর নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, কয় ভাই বোন, এইসব জেনে তোমার প্রফেশনাল এনভায়রনমেন্টে বা তোমার লাইফে কোনো লাভই নেই। তোমার লাভ হবে তুমি যদি তার থট সম্বন্ধে জানতে পারো, তার ওপিনিয়ন জানতে পারো বিভিন্ন বিষয়ে, তার বিষয়ে বিভিন্ন ইনফরমেশন জানতে পারো যেগুলো ও জানে, রিয়েল লাইফ বিভিন্ন প্রবলেম সলভ করতে গিয়ে ও শিখছে। এগুলো যদি তুমি জানো তাহলে তোমার লাভ। ওখান থেকে তুমি তোমার ফিউচার লাইফে এমন কোনো ডিসিশন নিতে পারবা যেটা তোমাকে হেল্প করবে, অথবা কোনো প্রবলেমে পড়লে ওর কাছ থেকে ওই জিনিসটা আবার জেনে নিতে পারবা। এই জন্য যত মানুষের সাথে মিশবা তার পার্সোনাল ইনফরমেশন জেনে তোমার কোনো লাভ নাই। তোমার তাদের থট, ওপিনিয়ন, ইনফরমেশন এগুলো যত তুমি আহ, জানতে পারবা, এক এক মানুষ এক এক জিনিস জানে যেটা তোমার কাজে লাগতে পারে। সেই বিষয়গুলো তুমি যখন কমিউনিকেশনটা ইমপ্রুভ করবা, তুমি আসলে কি এক্সপ্রেস করতে চাও সেটা যখন আরেকজনকে বুঝাইতে পারবা। তুমি এক্সপ্রেস করতে চাও একটা, কিন্তু তুমি এমন ভাবে বলো, বলার পর আরেকজন বুঝে আরেকটা, তাহলে সাকসেসফুল একটা কমিউনিকেশন হবে না। তো এই স্কিলটার ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে যে আমাদের বেশি এক্সপ্রেসিভ হইতে হবে। তারপরে আমরা ইনফরমেশন যেমন ইম্পর্টেন্ট, তেমন তোমার কোনো ইনফরমেশন আরেকজনকে দেওয়া হার্মফুল হইতে পারে। তো তোমার বাউন্ডারিটাও তোমার জানতে হবে যে আমি কাউকে যখন কোনো ইনফরমেশন দিব কতটুকু দিব, কতটুকু দিলে আমার নিজের ক্ষতি হবে না। ঠিক আছে? তো এটা কি, ইট ইজ দ্য ট্রান্সমিশন অফ আইডিয়া অর ফিলিং সো দ্যাট দ্য সেন্ডার এন্ড রিসিভার শেয়ার দ্য সেম আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। কমিউনিকেশনে কি বলছে, তুমি যা বলতে চাচ্ছ আরেকজন যাতে তাই বুঝে। ঠিক আছে, তুমি একটা বললা ও বুঝলো আরেকটা, এটা কমিউনিকেশন হবে না। সাপোজ তুমি আদালতে আছো, তুমি কনভিক্টেড কোনো একটা পানিশমেন্টে, তুমি এক জিনিস বললা, তুমি তোমার ভিউ পয়েন্ট থেকে একভাবে বলছো, একটা বুঝাতে চাইছো, জাজ বুঝলো আরেকভাবে। ঠিক আছে, তখন তোমার পেনাল্টি হয়ে যেতে পারে। আসলে তুমি বুঝাতে চাইছো আরেকটা। এই জন্য কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি কি এক্সপ্রেস করতে চাই আর সে কি বুঝবে, দুইটাকে মাথায় রেখে মিডল পয়েন্ট থেকে আমার পয়েন্ট অফ ভিউটা এক্সপ্রেস করা। তো কমিউনিকেশনের 7টা সি আছে, যে যেগুলো ইউজ করলে আমাদের একটা সাকসেসফুল কমিউনিকেশন হইতে পারে। এক নম্বর হচ্ছে কমিউনিকেশন শুড বি ক্লিয়ার। ইট শুড বি ক্লিয়ার অ্যাবাউট দ্য গোল অ্যান্ড পারপাস অফ ইউর মেসেজ। তুমি যে ইনফরমেশন দিতে চাচ্ছ সেটা ক্লিয়ার হইতে হবে। কনসাইজ, কিপ টু দ্য পয়েন্ট অ্যান্ড কিপ ইউর মেসেজ শর্ট অ্যান্ড সিম্পল। তুমি একটা মেসেজ কাউকে দিতে গেলে, একটা ইনফরমেশন কাউকে শেয়ার করবা, সেটা কনসাইজ হইতে হবে। এক, যেটা শেয়ার করতে চাও ওইটা, এর সাথে লেজ লাগাই যদি আরো অনেক কিছু বলো তাহলে তোমার মেসেজটা একটা সাকসেসফুল মেসেজ হবে না। তুমি অনেক কিছু বললা কিন্তু মূল জিনিসটাই ও আসলে বুঝে নেই, মূল জিনিসটা নিয়ে কথা বললো অল্প। ঠিক আছে? তারপর হইতে হবে কংক্রিট, বি ক্লিয়ার নট ফাজি। তোমাকে ক্লিয়ারলি কোনো একটা মেসেজ তাকে দিতে হবে। তুমি এখানে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখো, যে তুমি যদি আগে থেকে এক্সপেক্ট করো যে এমন ভাবে বলবো ও যাতে আসলে না বুঝে, তাহলে তো আর সাকসেসফুল কমিউনিকেশন হবে না। এখানে কোনো গ্যাপ রাখা যাবে না কোনো ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে। এবং মেক শিওর ইউর মেসেজ ইজ অ্যাকুরেট এন্ড গ্রামাটিক্যালি কারেক্ট। ওই যে একটা গল্প আছে যে ডাক্তার একজন রোগীকে লিখে দিছে, ইলিশ মাছ খাবেন, না খেলে মারা যাবেন। এখন লেখার সময় সে কি করছে, কমাটা ভুল দিছে, যে ইলিশ মাছ খাবেন, কমা, না খেলে মারা যাবেন। তো রোগীও বুঝছে ইলিশ মাছ খাবেন, না খেলে মারা যাবেন, সে খাইছে, এফেক্ট হয়েছে উল্টা। কারণ ডাক্তার অ্যাকচুয়ালি লিখতে চাইছিল ইলিশ মাছ খাবেন না, না এর পরে কমা দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তারপর লেখা উচিত ছিল তার খেলে মারা যাবেন। এই একটা কমার কারণে মনে করো রোগীর বেঁচে গেল 13টা। তো এই এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারি যে মেসেজটা, আমরা যখন রিটেন মেসেজ আদান প্রদান করি, লেটার্স, আমরা যখন এই ওয়েতে কমিউনিকেশন করি তখন আমাদের মেসেজটা অবশ্যই গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। তারপর হচ্ছে কোহেরেন্ট, মেসেজটা যাতে লজিক্যালি ফ্লো, ফ্লো করে এবং লজিক্যাল থাকে সেদিকে আমাদেরকে দেখতে হবে। এবং মেসেজটা দিবে কমপ্লিট। আমি মেসেজের কাউকে একটা ইনফরমেশন দিলাম, এটা আমার কমপ্লিট দিতে হবে। অর্ধেক দিলাম, অর্ধেক দিলাম না, তাহলেও প্রপার মেসেজ সে বুঝতে পারবে না। বাকি অর্ধেক সে নিজের মতো করে ভেবে ভাববে যে এটাই মনে হয় বুঝাইতে চাইছে। তারপর সে সেভাবে ডিসিশন নিবে, এবং ফাইনালি যখন সে কোনো প্রবলেমে পড়বে তখন সে বসকে বলবে যে হ্যাঁ, ও এটা তো আহ, কি বলে, সেটা তো আমাকে ইঞ্জিনিয়ার সাহেব বলছে এইভাবে। এখন ইঞ্জিনিয়ার সাহেব আসলে বলছে ওটা, কিন্তু বুঝাইতে চাইছে আরেকটা। তার মানে ওয়েল কমিউনিকেট করতে পারে নাই। তো দায়টা তখন ইঞ্জিনিয়ার সাহেবের হয়ে যাবে। কার্টিয়াস, খুবই ইম্পর্টেন্ট। এটা যে কোনো এনভায়রনমেন্টে, যে কোনো কমিউনিকেশনে, ভার্বাল হোক, রিটেন হোক,
কার্টিয়াস হইতে হবে, মেসেজ শুড বি পলাইট। তোমার একটা মেসেজ দিলা কাউকে, সেটা পড়ে তাকে ফিল করতে হবে যে সে আমাকে ভ্যালু করলো, সে আমাকে সম্মান করলো, তারপরে সে একটা কথা বললো। তো আমাদের মেসেজের শুরুতে শেষে আমরা গ্রিটিংস দেই, সালাম দেই, ঠিক আছে, আরো অনেক কিছু লিখি যাতে এটা পড়ার সময় কেউ ফিল না করে যে হ্যাঁ আমার সাথে মনে হয় বেয়াদবি করলো, আমাকে মনে হয় সে গুরুত্ব দিচ্ছে না, বা বললো যে আপনি কি রুমে আছেন, এরকম একটা মেসেজ দিল। এর মানে বোঝাচ্ছে যে সে, মানে সে অনেক বড় কিছু, যাকে মেসেজ দিচ্ছে তাকে সে পাত্তা দিচ্ছে না। কিন্তু সে শুরুতে যদি বলে গুড মর্নিং, গ্রিটিংস, আপনি রুমে আছেন কিনা এটা জানলে আমার খুব উপকার হতো, তাহলে সে খুব একটা ফ্রেন্ডলি ওয়ার্ম ওয়েতে সে বুঝতে পারতো যে হ্যাঁ, সে খুব পলাইটলি আমার কাছে একটা জিনিস জানতে চাইছে, তার এটা রিপ্লাই দিতে ভালো লাগবে। কিন্তু মানুষ সবসময় সব একই ধরনের কন্ডিশনে বা একই ধরনের পজিশনে থাকে না। ঠিক আছে, তুমি একটা পজিশনে যখন কাউকে কোনো ইনফরমেশন, কোনো মেসেজ দিবা, ভার্বাল দিবা বা রিটেন দিবা, এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট হবে এটাকে কার্টিয়াস হইতে হবে। যাকেই দাও, তোমার ফ্রেন্ডকেও দাও, তুমি যদি মনে করো তোমার ফ্রেন্ড থেকে কোনো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন চাও, ঠিক আছে, এটা সে তোমাকে কেন দিবে? তোমার সাথে যদি তার এরকম সম্পর্ক থাকে, তার যদি তোমাকে ওরকম ভালো লাগে, তখনই তো সে তোমাকে হেল্প করবে। এখন তুমি এমন ভাবে মেসেজ দিলা যে সে পরেই তার কাছে খারাপ লাগলো, তখন সেই মেসেজের রিপ্লাইটা তোমার লাভ হয় এমন ওয়েতে কোনোদিনই দিবে না, যত ভালো বন্ধুই হোক। তাইলে যেহেতু তোমার বন্ধুই তোমাকে এরকম দিবে না, প্রফেশনাল এনভায়রনমেন্টে আরো কম্পিটিশন, তখন তোমাকে কেউ কেন হেল্প করবে? তখন তুমি তোমার কার্টেসির মাধ্যমে যত ওয়াইডলি অ্যাকসেপ্টেড হবা, ততই তোমার ক্যারিয়ার গ্রোথ, সাকসেস তত আহ, ভালো হবে। তো এটাকে এক্সট্রা ওয়েলিং করতে বলা হচ্ছে না, বলা হচ্ছে যে অন্তত ন্যূনতম পলাইটনেস, ফ্রেন্ডলি এবং প্রফেশনাল এবং ওপেন যেন হয়। আবার এত কার্টিয়াস না যে আহ, তোমার একটা মানুষকে তুমি কতটুকু আন্তরিকতা দেখাইতে পারবা বা কতটুকু দেখাইতে পারবা তার একটা বাউন্ডারি তোমার জানা থাকতে হবে। তোমার ফ্রেন্ডের সাথে তুমি যতটুকু ফ্রি, টিচারের সাথে কতটুকু কতটুকু ফ্রি, তোমার বসের সাথে কতটুকু ফ্রি হবা, তোমার কলিগদের সাথে কতটুকু প্রফেশনালিটি মেনটেন করবা, তোমার সাবঅর্ডিনেট যারা আছে তাদের সাথে কতটুকু ফ্রি হবা, এক এক জায়গায় এক একটা কার্টেসি তোমাকে মেনটেন করতে হবে। সবার সাথে একই ধরনের কার্টেসি কিন্তু না। আরেকটা স্কিল যেটা এই রিসেন্ট খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে, এটা আগে চিন্তা করা হয়তো কম্পিউটার ইঞ্জিনিয়াররা জানলেই হবে। এই ইনফরমেশন টেকনোলজি, তুমি এখন যেই ফিল্ডের যেই রিলেটেড স্টুডেন্টই হও না কেন, তুমি যদি বিজনেসের স্টুডেন্ট হও, ইংলিশের স্টুডেন্ট হও, একবারে বাংলার স্টুডেন্ট হও, সব এমপ্লয়াররা এখন চায় তোমাকে ইনফরমেশন টেকনোলজি জানতে হবে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে তো অনেক কিছু তোমরা এখান থেকে জানো, অনেক কিছু আরো স্কিল ডেভেলপ করার দরকার আছে। যেমন ইমেইলিং, ঠিক আছে, ইমেইলে ঢুকে কম্পোজে ক্লিক করে একটা কিছু লিখে পাঠাইতে দেওয়াটাই কিন্তু ইমেইলিং না। একটা প্রফেশনাল সুন্দর ইমেল লিখতে পারো কিনা যেটা প্রপার মেসেজ কনভে করে, যেমন ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে বিভিন্ন সময় যে বিভিন্ন মেসেজ ইনভাইটেশন গুলো দেওয়া হয়, ওই ইমেলগুলোর স্ট্যান্ডার্ড তোমরা দেখলে বুঝতে পারবা যে একটা প্রফেশনাল ইমেল কেমন হয়। শুধু আর কিছু একটা লেখা লিখে পাঠিয়ে দিলে হয় না, এখানে অনেক ধরনের কাজ আছে, অনেক ধরনের ওয়ার্ড প্রসেসিং আছে। ডিজিটাল কনফারেন্সিং, এই ইমেল রাইটিং এর উপরে এখন হাজার হাজার কোর্স আছে অনলাইনে, ফ্রি কোর্স আছে, পেইড কোর্স আছে, ঠিক আছে। এইগুলা তোমরা ট্রাই করতে পারো যে একটা প্রফেশনাল ইমেল কিভাবে লিখে। জব ফিল্ডে যাওয়ার পরে বা যে কোনো বিজনেস, একটা বিজনেস করতে গেলেও প্রচুর ইমেল দিতে হয় মানুষকে। ডিজিটাল কনফারেন্সিং, যেমন আমরা এখন ডিজিটাল কনফারেন্স করতেছি, এগুলোতে মোটামুটি আমরা হ্যাবিচুয়েটেড, কিভাবে বিভিন্ন মিডিয়াতে ডিজিটাল কনফারেন্স করতে হয়, জুমে, গুগল মিটে, স্কাইপে, আরো বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলোতে আমাদের জানতে হবে। কিন্তু প্রথম দিকে কিন্তু আমরা এগুলো জানতাম না। আমরা যখন ক্লাসে আসতাম তখন দেখা যেত কেউ মিউট হয়ে গেছে, কেউ ভিডিও অন করে রাখছে, ঠিক আছে, যে ভিডিও অন করে কেউ ঘুমাইতেছে, সাউন্ড অন করে নাক ডাকতেছে। এইগুলো প্রফেশনাল এনভায়রনমেন্টে যখন এগুলা হয় তখন এগুলা বিশাল একটা নেগেটিভ মার্ক ক্যারি করে। আরেকটা যে ওয়ার্ড প্রসেসিং, এই যেটা আমি বললাম, সাপোজ তুমি একটা ইমেল লিখতে গেলেও তোমাকে প্রচুর ওয়ার্ড প্রসেস করতে হবে। তুমি একটা রিপোর্ট লিখতে গেলেও প্রফেশনাল ওয়ার্ড প্রসেস করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে কিছু লিখতে পারাটাই ওয়ার্ড প্রসেসিং না। একটা ওয়ার্ড লেখার পরে এটাকে ফরম্যাটিং, সিনট্যাক্সিং, গ্রামার চেক, তারপরে টেবল তৈরি করা, অ্যাপেন্ডিক্স তৈরি করা, এই জিনিসগুলা মাইক্রোসফট ওয়ার্ডে করা যায়।
আমরা বেসিক্যালি যতটুকু মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানি, ওয়ার্ডের তো অনেকগুলো সফটওয়্যার আছে, মাইক্রোসফট ওয়ার্ডে যদি বলি যেটা ওয়াইডলি ইউজ হয়, এটা মনে করো আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যা করা যায় তার মাত্র 10% আমরা জানি। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যখন প্রফেশনাল এনভায়রনমেন্টে যাবা, তখন তোমার কাছে এক্সপেক্ট করা হবে যে তুমি ওই সকল কাজগুলাই জানো, যা যা আছে। কারণ তোমার সাথে যারা কম্পিটিটর, ওরা দেখবে এগুলা দিয়ে প্রতিনিয়ত কাজ করে। স্প্রেডশিট, গুগল স্প্রেডশিট আছে, মাইক্রোসফট এক্সেল আছে, এগুলো হচ্ছে ডাটা অ্যানালাইসিস করা লাগে। প্রফেশনাল এনভায়রনমেন্টে আমাদেরকে প্রচুর ডাটা অ্যানালাইসিস করতে হয়। আমাদেরকে যখন কোনো কাজ দেওয়া হয় যে কোনো প্রতিষ্ঠানে, ইঞ্জিনিয়ারদের তো আরো বেশি, খালি ডাটা ডাটা, হাজার হাজার কোটি কোটি ডাটা। এই ডাটা রিডিং পরে বুঝে কোনো কিছু করা সম্ভব না। এই ডাটা মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, এক্সেল, গুগল স্প্রেডশিট, এইগুলা দিয়া এটাকে প্রসেস করে এখান থেকে ফাইনালি রেজাল্ট কার্ভ এইগুলা ড্র করে একটা পয়েন্ট অফ ভিউ দাঁড়া করানো ওই ডাটা থেকে, এটা এমপ্লয়াররা খুবই এক্সপেক্ট করে। এবং এটা এক্সপেক্ট করুক আর না করুক, তোমার আহ, যদি কোনোদিন জব করো বা বিজনেসও করো, বিজনেসের ট্রেন্ড গুলা কিভাবে কস্ট ফ্লো করতেছে এইগুলা তোমাকে যদি প্রসেস করতে হয়, স্প্রেডশিটের কাজ অবশ্যই তোমাকে জানতে হবে। এখানে আমি যতটুকু গুলো নাম বলতেছি, এগুলোর উপরে প্রচুর কোর্স অনলাইনে অ্যাভেলেবল আছে এবং ফ্রিতে অ্যাভেলেবল আছে। এবং তুমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কোর্স পাবা, হার্ভার্ডের কোর্স পাবা, জাস্ট লিখে সার্চ করলেই হবে। ফ্রি অনলাইন কোর্সেস ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স। ঠিক আছে, যেমন আমি গতকালকে একটা সার্চ করলাম, দেখলাম যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ন্যানো টেকনোলজির উপরে একটা কোর্স ফ্রি আছে। ঠিক আছে, এই কোর্সটা আগে করতে গেলে প্রায় 1200 থেকে 1500 ডলার লাগতো। এটা তারা এখন ফ্রি করে দিছে। তার মানে আসলে কোনো কিছু এখন আর বাউন্ডারিতে নাই। যে কোনো কিছু আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করে করতে পারতেছি। তারপর সার্চ ইঞ্জিন ইউজ করা, গুগলে কিছু একটা লিখে সার্চ করতে পারাটাই কিন্তু সার্চ না। গুগলে অনেক ধরনের সার্চ করার টেকনিক আছে। যেমন আমি গুগলে কোনো একটা কিছু লিখে সেটাকে ইনভার্টেড কমার ভিতরে লিখে তারপর যদি আমি লিখি ফাইল টাইপ কোলন পিডিএফ, তাহলে এটার কোনো ফ্রি পিডিএফ যদি নেটে কোথাও থাকে, তাহলে সেটা চলে আসবে সবার আগে। আর কেউ যদি শুধু ওই নামটা লিখে সার্চ করে, ওকে আরো এখানে 1 ঘন্টা সময় লাগাইতে হবে বিভিন্ন ওয়েবসাইট খুঁজে 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 কোথায় ফ্রি আছে। তারপরে আমি মনে করো একটা ইনফরমেশন চাই মিস্টার রফিক সম্বন্ধে, যে হচ্ছে মনে করো ড্যাফোডিলের ট্রিপলি ডিপার্টমেন্টের, এরকম রফিক সম্বন্ধে আমি খবর চাই। আমি যদি এখন লিখি মিস্টার রফিক ড্যাফোডিল ট্রিপলি, গুগল আমাকে যেভাবে আনসার দেবে, আমি যদি লিখি মিস্টার রফিক, তারপরে AND, বড় হাতের এন্ড অপারেটর, আমরা যে পড়ছিলাম এন্ড অর নট, ওখানের এন্ড, মিস্টার রফিক এন্ড ট্রিপলি এন্ড DIO, এখন গুগল আমাকে ভালো রেজাল্ট দিবে যে কোথায় মিস্টার রফিক আছে এবং কোন নেটের ওই লিঙ্কে একই সাথে ড্যাফোডিল আছে কিনা, ওই লিঙ্কে একই সাথে ট্রিপলি আছে কিনা, সবগুলো থাকলে ওই লিঙ্কগুলো সে আমাকে আগে দেখাবে। ঠিক কিভাবে এইসব বুলিয়ান অপারেটর এন্ড অর নট ইউজ করে সার্চ ইঞ্জিন ইউজ করতে পারলে প্রচুর সময় আমাদের বাঁচে এবং রিলেভেন্ট ইনফরমেশনটা আমরা তাড়াতাড়ি পেয়ে যাই। এই টেকনিকগুলো সম্বন্ধে জানা, ঠিক আছে, শুধু কিছু একটা লিখে সার্চ করতে পারাটা কিন্তু সার্চ ইঞ্জিনের কাজ না। এখানে অনেক ধরনের টেকনিক আছে, স্ট্র্যাটেজি আছে। তারপর সোশ্যাল মিডিয়ার প্রপার ইউসেজ, there are some of the most essential technical skills that graduates need to fulfill their daily career roles in the workplace. তারপরে এটা অলরেডি আমরা বলছি, নিউমেরেসি এন্ড ডাটা অ্যানালাইসিস। মানে তুমি বিজনেস করো চাকরি করো, এর আসলে কোনো বিকল্প নাই, তোমাকে ডাটা অ্যানালাইসিস করতেই হবে। ঠিক আছে, এই দুনিয়ায় তুমি যখন সার্ভাইভ করবা, তোমাকে প্রচুর ডাটা অ্যানালাইজ করতে হবে, প্রচুর হিসাব নিকাশ করতে হবে। হিসাব নিকাশ ছাড়া তো আসলে হবে না। তা আমরা যখন সিম্পল হিসাব করি, আমরা মনে করো অল্প কিছু জিনিস হিসাব করি, 10টা টার্ম, 5টা টার্ম, 100টা টার্ম, 1000টা টার্ম হিসাব করি। কিন্তু আমাদেরকে প্রফেশনাল এনভায়রনমেন্টে লক্ষ লক্ষ ডাটা, কোটি কোটি ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে হয়, কোটি কোটি সংখ্যা সবগুলা। এগুলো থেকে একটা রেজাল্ট আমাদেরকে দাঁড় করাইতে হয়, অ্যানালাইজ করতে হয়। তাহলে আমি যত ভালো ডেটা অ্যানালাইসিস করতে পারবো, যত ভালো মাইক্রোসফট এক্সেল এর কাজ পারবো, গুগল স্প্রেডশিটের কাজ পারবো, ম্যাটল্যাবে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কাজগুলো আমি পারবো, তত আমি অ্যানালাইজ করতে পারবো একটা কোয়ান্টিটিভ রেজাল্ট, একটা কোয়ালিটেটিভ ডাটা। এই ডাটাকে আমি ইন্টারপ্রিট করতে পারবো। আমার কাছে 1 কোটিটা ডাটা আছে, ওই ডাটা দেখে আমি একটা কমেন্ট করতে পারবো যে এইভাবে হইল যেহেতু লাস্ট মান্থে আমাদের ওই প্রোডাক্টটার দাম এরকম ছিল, এই জন্য এটার সেলস এরকম ছিল, এই ধরনের কমেন্ট আমি করতে পারবো। পরের মাসে আমাদের সেল কেন বেশি হয়েছে, তো আমি মনে করো পাশে টেম্পারেচার রিপোর্টটা দেখলাম, হ্যাঁ টেম্পারেচার যখন রাইজ করছে আমার আইসক্রিমের সেল বেড়ে গেছিল, এরপরে কমছে। আসলে আমাদের টেস্টের সাথে ওই আইসক্রিমের টেস্টের সাথে সেলটা নির্ভর করতেছে না,
ঠিক আছে? এই ধরনের বিভিন্ন আমি ডাটাগুলোকে ইন্টারপ্রেট করতে পারবো। তো এই জন্য নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কোনো এখন বিকল্প নেই এই যুগে এসে। আগে এত ডাটা ছিল না, এত ডাটা অ্যানালাইসিসও করা লাগতো না। এখন যে পরিমাণ ডাটা অ্যাভেলেবল, যত ডাটা অ্যাভেলেবল তত অ্যানালাইসিস করা লাগে। তো এরপরে আরেকটা ইম্পর্টেন্ট স্কিল, এটা তো আমরা জানি, এটা লিডারশিপ স্কিলটা এখন খুবই ইম্পর্টেন্টলি দেখা হয়। লিডারশিপ মানে কি? লিডারশিপ হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্যাপাসিটি। কিসের ক্যাপাসিটি? ইনফ্লুয়েন্স পিপল, মানুষকে ইনফ্লুয়েন্স করা। দেখো সবাই তো উম, কথা বলে, সবাই আহ, তার মনোভাবটা এক্সপ্রেস করে, কিন্তু সবাই কিন্তু সবাইকে ইনফ্লুয়েন্স করতে পারে না। খুব অল্প মানুষ দ্বারাই মানুষ হচ্ছে ইনফ্লুয়েন্স হয়। তো তুমি যার দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে অ্যাকচুয়ালি কি, তার ড্রিম, তার আইডিয়াটা তুমি ওন করতেছো। ড্রিমটা অ্যাকচুয়ালি তার, কিন্তু তোমারও ভালো লাগতেছে, তুমি ওইটার পেছনে কাজ করতেছো। ঠিক আছে? তো লিডারের হচ্ছে কি কি ক্যাপাসিটি থাকলে সে লিডার হয়? সে যদি ইনফ্লুয়েন্স করতে পারে মানুষকে তার পার্সোনাল অ্যাট্রিবিউট, ব্যক্তিগত গুণাবলী দিয়ে, বিহেভিয়ার দিয়ে, ঠিক আছে, তাহলে সে কি করতে পারে? যেই গোলটা অ্যাচিভ করা দরকার, যাদেরকে সে ইনফ্লুয়েন্স করতে পারছে তাদেরকে দিয়ে সে ওই কমন গোলটা অ্যাচিভ করাইতে পারে। ঠিক আছে? তো পৃথিবীতে যত জায়গায় যত ইন্ডিপেন্ডেন্স হয়েছে, যত বড় বড় রেভলিউশন হয়েছে, ঠিক আছে, কারো না কারো লিডারশিপে সেটা হয়েছে। সব মানুষের ড্রিম একই ছিল না। স্পেসিফিক কিছু মানুষের ড্রিম ছিল যে আমরা এটা করব, আমাদের দেশ নিয়ে এই জিনিস হওয়া দরকার, আমাদের সোসাইটিতে এটা দরকার, এটা স্পেসিফিক কিছু মানুষের ড্রিম ড্রিম ছিল। সব মানুষের ড্রিম ছিল না। কিন্তু তারা এই ড্রিমটা যখন মানুষকে বুঝাইতে পারছে, মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারছে, তখন মানুষের ড্রিমও ওটা হয়ে গেছে। অর্থাৎ ড্রিমটা ছিল ওই লোকের, স্পেসিফিক একজনের, স্পেসিফিক 10 জনের, স্পেসিফিক 50 জনের, ওই 50 জন লিডার মিলে বিশাল কমিউনিটিকে তাদের ড্রিমে পরিণত করে ফেলছে, তাদেরকে ইনফ্লুয়েন্স করে ফেলছে। ঠিক আছে? অথবা তুমি কোনো একটা গোল অ্যাচিভ করবা, যে আমাদের এই গোলটা অ্যাচিভ করতে হবে। কোম্পানির প্রতিষ্ঠানে সবাই চাইবে না যে এটা আমরা অ্যাচিভ করি, এটা করলে তো আমার কাজ করা লাগবে। গোল অ্যাচিভ করতে চাইলে তো পিছনে কাজ করা লাগবে, আর কাজ করতে কেউ চায় না। কিন্তু একজন লিডার সে টিমকে ম্যানেজ করে, এঙ্গেজ করে, তার ব্যক্তিগত গুণাবলী দিয়ে, তার কথা বলার স্টাইল দিয়ে, তার মানুষের সামনে প্রবলেম এক্সপ্রেস করা দিয়ে সে এই গোলটাকে তাদেরও গোলে পরিণত করে ফেলতে পারে। যে এটা আমাদের করতেই হবে, এটা করলে আমাদের এই সুবিধা ওই সুবিধা দিয়ে, এরপরে তার উপর যে দায়িত্ব, এই ড্রিমটা যারা কাজ করবে তাদের ড্রিমে পরিণত করে দিছে। এখন তারা কি করবে? যাদের উপর এটা অ্যাপ্লাই হলো তারা চিন্তা করবে এটা তখন আমার ড্রিম, এর পিছনে আমাকে এখন কাজ করতে হবে। এই জন্য লিডারশিপ স্কিলটা খুবই জরুরি, মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারা পজিটিভলি। হোয়াট টু ডু এন্ড নট টু ডু টু বি এন এফেক্টিভ লিডার, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ইফেক্টিভ লিডার হইতে হইলে কি হইতে হবে? প্রথমে বলা হচ্ছে বি ইয়োর সেলফ। There's no right model for a leader. So don't feel you have to be someone else. মানে একটা লিডারের মানে স্পেসিফিক কোনো মডেল নাই। মানে এই হলে তুমি লিডার হবা, না হলে লিডার হতে পারবে না, এরকম নাই। কারণ আমরা যদি সকল এই দুনিয়াতে এই পর্যন্ত যা লিডার আসছে যাদের নাম আমরা জানি, বা বিভিন্ন কর্পোরেট লিডার্স, বিজনেস লিডার্স, প্রফেশনাল লিডার্স, পলিটিক্যাল লিডার্স, ঠিক আছে, কান্ট্রি লিডার্স, গ্লোবাল লিডার্স, ব্যাংকিং লিডার্স, ইঞ্জিনিয়ারিং লিডার্স, আর্কিটেক্ট লিডার্স, সবাইকে আমরা যদি দেখি, দেখা যায় আসলে সবাই একই রকম না। এক একজনের এক এক ধরনের মডেল ছিল, এক এক ধরনের আইডিয়া ছিল। এই জন্য বলা হচ্ছে বি ইয়োর সেলফ, দের ইজ নো রাইট মডেল। তার মানে তোমার যে সেলফ আছে ওইটা নিয়েও তুমি লিডার হইতে পারবা। লিডারের কোনো স্পেসিফিক মডেল এই পর্যন্ত কেউ দিতে পারেনি। অনেকে বিভিন্নভাবে বলছে এই হলে এই লিডার এই এই করছে, কিন্তু এইটাকে ব্রেক করে অনেকে তাদের লিডারশিপ স্কিল দেখাইছে। লিডার হইতে হলে নিজের স্ট্রেংথ আর উইকনেসটা ভালো করে জানতে হবে, আমি কিসে উইক, কিসে স্ট্রং। রেজিস্ট দ্য টেম্পটেশন টু ডু ইট ইউর সেলফ। লিডার কখনো কিন্তু নিজে নিজে কাজ করে না। লিডার ড্রিম দেখে, প্ল্যান করে, অর্গানাইজ করে, কিন্তু কাজ, ওই ড্রিমের পিছনে কাজ করে আরেকজন। তো লিডার কখনো নিজে কাজ করে না। ঠিক আছে? নিজে কাজ করলে তো আর ভাবতে পারবে না, ওর যে ভিশনারি থিঙ্কিং এটা তো আর করতে পারবে না, ও তো কাজ করেই ওর দিন শেষ হয়ে যাবে। তো লিডার বড় বড় ড্রিম দেখে অন্যদেরকে এনকারেজ করে।
ডিফাইন হোয়াট সাকসেস লুকস লাইক। মানে সাকসেস বলতে কি বোঝায়, এটা তোমার কাছে একটা স্পেসিফিক ডেফিনেশন থাকতে হবে তোমার মতো, যদি একজন লিডার হতে চাও। ডোন্ট বি অ্যাফ্রেড টু অ্যাডমিট হোয়েন ইউ আর রং। লিডার একদম সবসময় সঠিক হবে এমন না। পৃথিবীতে যত সাকসেসফুল লিডার আছে, আসছে, আসবে, সবার যেমন অনেক অ্যাচিভমেন্ট, অনেক ভালো অনেক কিছু ছিল, সবাই অনেক রং অনেক কিছু করে গেছে। তো একটা সাকসেসফুল লিডার হচ্ছে সে, যে হচ্ছে সে যখন রং করে তখন সেইটাকে সে অ্যাডমিট করতে পারে যে হ্যাঁ আমার ভুল হয়েছে। তুমি একটা লিডার যখন তার ভুল স্বীকার করে তখন তুমি খেয়াল করবা যে পিপল তাকে আরো রেসপেক্ট করে, যে হ্যাঁ এত বড় লিডার, সে তার ভুল স্বীকার করলো, তার মানে মানুষ তখন তাকে আরো রেসপেক্ট করে, এমন না যে তাকে ধিক্কার দিচ্ছে। তুমি একটা জিনিসকে যদি রং হিসেবে অ্যাডমিট না করো, তোমার সাবঅর্ডিনেট, তোমার কলিগ, তোমার বস সবাই জানে যে এটা ভুল, তুমি এটা ভুল মানতে নারাজ, তখন কি হবে? তোমার রেসপেক্ট কমবে তাদের কাছে। কিন্তু তুমি যদি ভুল স্বীকার করো, একজন বস যদি ভুল স্বীকার করে, এমপ্লয়িরা ভাববে আরে বস তো এটা না করলেও পারতো, তো এত বড় মানুষ, কত মহানুভব ব্যক্তি, তখন মানুষ ওইভাবে ভাববে, তোমার প্রতি তাদের রেসপেক্ট আরো বেঁচে যাবে। তো সাকসেসফুল লিডাররা ভুল হইলে ওই ভুলটা স্বীকার করে। ইমোশনাল ইন্টেলিজেন্স is someone's capability to perceive, understand and use emotions to communicate effectively with others। অর্থাৎ পাবলিক সেন্টিমেন্ট বোঝা, তোমার বসের, তোমার এমপ্লয়ি, তোমার সাবঅর্ডিনেট, তোমার স্টেক হোল্ডার্স। ইমোশনাল ইন্টেলিজেন্স, যে কখন কাকে কি বললে সে কিভাবে নেয়, এইটা যদি তুমি বুঝতে পারো, ঠিক আছে। সাপোজ মনে করো তুমি কারোর সাথে কথা বলতেছো, ঠিক আছে। এখন সে, তুমি জানো যে এখন সে তোমাকে একটা আনওয়ান্টেড আনএক্সপেক্টেড প্রশ্ন করবে, যেটা তুমি উত্তর দিতে রাজি না, কিন্তু তুমি জানো তার সাথে কথা বলতে গেলে সেই প্রশ্নটা তোমাকে করবেই। তখন তুমি যদি ওই স্পেসিফিক মোমেন্টটা ধরতে পারো, ওই মোমেন্টে তুমি যদি ওকে জাস্ট একটু ডাইভার্ট করে দাও অন্য কোনো দিকে, অন্য কোনো কথা বলে, সে কিন্তু তখন ভুলে যাবে ওই কথাটা, সে তোমাকে কি বলতে চাইছে, ঠিক আছে। এইটাকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্স। মানে মানুষের ইমোশনটা বুঝে। আহ, একই কথা সবাই সবসময় একইভাবে নিবে না। একটা ভালো কথা অনেক সময় একজন খারাপ ভাবে নিতে পারে, কারণ তার ইমোশন তখন ওই ভালোর দিকে না, তার মাথায় অন্য কিছু চলতেছে। আবার একই কথা এই অন্য সময় বললে ওই ব্যক্তি ভালোভাবে নিতে পারে। তাহলে মানুষের পার্সপেক্টিভটা, ইমোশন, সেন্টিমেন্টটা বুঝে তারপরে তার থেকে কাজ আদায় করে নেওয়া, এটাকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্স। তো গোল্ডম্যান নামে একজন, সে হচ্ছে 5টা কম্পোনেন্টের কথা বলছে ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য। একটা বলছে সেলফ অ্যাওয়ারনেস, বি অ্যাওয়্যার অফ ইউর ইমোশনস এজ দে অ্যারাইজ। আমাদের ইমোশন অনেক সময় বেড়ে যায়, আবেগ অনেক সময় বেড়ে যায়। তো আমার সব সময় খেয়াল রাখতে হবে আমার কি এখন ইমোশন বেড়ে যাচ্ছে কিনা। মানুষের যখন ইমোশন বাড়ে তখন সে রং ডিসিশন নেয়, রং কথা বলে, তখন সে কি বলে এটা সে নিজেও জানে না। তো এই যখন তোমার ইমোশনটা ইনক্রিজ হয়, এটা তোমার নলেজে থাকতে হবে যে এখন আমার ইমোশন বেড়ে যাচ্ছে, আমাকে এটা কন্ট্রোল করতে হবে, নাইলে আমি রং ডিসিশন নিতে পারবো না। আমি মুখ ফসকে অন্য উল্টাপাল্টা কথা বলে ফেলতে পারি, আমার কোনো সিক্রেট ইনফরমেশন দিয়ে দিতে পারি, ঠিক আছে, বা আইন অ্যাপ্রোপ্রিয়েট এই এনভায়রনমেন্টে কথা বলে ফেলতে পারি, যেটার জন্য ফার্দার আমাকে হয়তো পস্তাইতে হতে পারে। সেকেন্ড হচ্ছে সেলফ রেগুলেশন, ম্যানেজ ইউর ইম্পালসেস। অর্থাৎ আমাদের সবসময় এই অ্যাওয়ারনেসটা, আমাদের একটা সিক্স সেন্স বা মতো একটা সেন্স আমার চালু থাকতে হবে, যেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। যে হ্যাঁ আহ, আমি অ্যাওয়ার আছি যে আমি কি করতেছি, আমি অ্যাওয়ার আছি আমি কি বলতেছি। সেলফ রেগুলেশন, ম্যানেজ ইউর ইম্পালসেস, সুদ ইউর সেলফ অ্যান্ড রেসপন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। তো ইমোশন দিয়ে আমরা রেসপন্ড করবো না, আমরা আমাদের নলেজ থেকে, এবিলিটি থেকে, থিঙ্কিং থেকে আমরা সবসময় কি করব, রেসপন্ড করবো। এখানে দেখো, এখানে একটা ইয়া দিছে যে মিউজিক্যাল ইয়াতে আমরা ব্যালেন্স করি না, এদিকে সাউন্ড ব্যালেন্স করি, বাস ব্যালেন্স করি, তারপরে মনে করো ড্রাম ব্যালেন্স করি। তাহলে দিছি ইমোশনটাকে ব্যালেন্স করে প্রপার নলেজ দিয়ে আমাদেরকে রেগুলেট করা, এটাকে বলা হয় সেলফ রেগুলেশন। সেলফ মোটিভেশন, ডিলে গ্র্যাটিফিকেশন, সে মোটিভেটেড অ্যান্ড পারসিস্টেন্ট ইন দ্য ফেস অফ সেটব্যাকস। তো খুবই ইম্পর্টেন্ট জিনিস, মানে গ্র্যাটিফিকেশন,
তোমার যে সেটব্যাক গুলো আছে, ঠিক আছে, গ্র্যাটিফিকেশন গুলাকে আমাদেরকে ডিলে করতে হবে এবং মোটিভেটেড থাকতে হবে, এবং যে সেটব্যাক গুলো আছে এগুলোকে ফেস করার আমার সাহস নিয়ে আগাইতে হবে। ফোর্থ হচ্ছে ইম্প্যাথি, আন্ডারস্ট্যান্ড আদার্স ফিলিংস, নিডস, ওয়ান্টস এন্ড কনসার্নস। ইম্প্যাথি হচ্ছে আহ, কাউকে আমি কোনো কিছু বললেই সে করবে না, কাউকে কোনো কিছু বলেই আমি মোটিভেট করতে পারবো না, তাকে ইনফ্লুয়েন্স করতে পারবো না। আমাকে তার ফিলিং, তার নিড, তার ওয়ান্ট, তার কনসার্ন এগুলো জানতে হবে। একটা মানুষ সম্বন্ধে তুমি বা তোমার বস, তোমার বিজনেস পার্টনার, তাদের যখন তুমি পার্সোনাল ফিলিং, কনসার্ন, নিড জানবা, তখন তুমি তাকে খুব সহজে ইনফ্লুয়েন্স করতে পারবা। তারপর হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ম্যানেজ আদার্স ইমোশনস, অর্গানাইজ গ্রুপস এন্ড নেগোসিয়েশন সলিউশন। তুমি আহ, যত ভালো রিলেশনশিপটা ম্যানেজ করতে পারবা তোমার স্টেক হোল্ডারদের সাথে, আহ, তত ভালো হচ্ছে তুমি ইমোশনাল ইন্টেলিজেন্সটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে দেখো ইমোশন, মানুষ বা অনেকে বলে না আবেগ নিয়ে খেলবেন না, আবেগ নিয়ে কিছু করবেন না। আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সের ইম্প্যাক্টটা খুবই বেশি। একটা মানুষকে অনেক কিছু তাকে বুঝায়, মানে তার ব্রেইনে ধরে ক্যাপচার করে এমন কিছু অনেক সময় তাকে গিলানো যায় না, তাকে দিয়ে খাওয়ানো যায় না। আমরা কিন্তু এরকম আমাদের রিয়েল লাইফেও দেখি। কিন্তু তার ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগায় আমাদেরকে কিন্তু অনেকে তাদের মতো করে আমাদেরকে ডাইভার্ট করতে পারে, যেটা অ্যাকচুয়ালি আমি চাই না। কিন্তু আমার ইমোশন দ্বারা আমি ডাইভার্ট হয়ে আমি তখন আমি জানি না আমি কি করতেছি, কি বলতেছি। এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সটা হচ্ছে একটা অদৃশ্য বিষয়, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা দ্বারা আমি নিজেও অনেক সময় ডাইভার্ট হয়ে যেতে পারি। এরপর হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং skills are those skills that aid in your ability to choose solutions to challenges. ডিসিশন মেকিং হচ্ছে, এই স্কিলটা থাকলে তোমার কি হবে, উইথ দিস স্কিলস ইউ ক্যান মেক ইনফর্মড ডিসিশনস ওয়ান্স কালেক্টিং অল দ্য রিলেভেন্ট ইনফরমেশন এন্ড ডেটা এন্ড কনসিডারিং মাল্টিপল ভিউ পয়েন্টস। ডিসিশন মেকিং হচ্ছে তোমার সামনে তুমি যখন একটা প্রবলেম সলভ করতে যাবা, অনেকগুলা পথ থাকবে। এই প্রত্যেকটা পথ কেমন, এই পথের শেষে গোলটা কেমন, কি কি চ্যালেঞ্জ নিতে হবে, অতটুকু ম্যান পাওয়ার আমার আছে কিনা, অতটুকু সাপোর্ট আমার আছে কিনা, অতটুকু ব্যাকআপ আছে কিনা, অতটুকু এবিলিটি আছে কিনা আমার টিমের বা আমার, এই সকল পথের ডেপথ অ্যানালাইসিস তোমার জানতে হবে। তারপরে তুমি একটা ডিসিশন নিতে পারবা যে আমি কোন ডিসিশনটা নিব, কোন পথে যাব। আমি 10টা পথ দেখলাম, দেখে মনে হইলো ওই পথের গোলটা অনেক সুন্দর, ওখানে যাব। কিন্তু যাওয়ার পথ সম্বন্ধে আমি জানি না, এটা আমি হ্যান্ডেল করতে পারবো কিনা জানি না। তাহলে আমাকে দেখা যাবে যে একদম রাস্তার শেষ মাথায় গিয়ে আমাকে হয়তো ফেরত এসে আবার অন্য পথে যাইতে হবে, কারণ আমি পাথটা অ্যানালাইসিস করিনি। তাহলে ডিসিশন নেওয়ার সময় অবশ্যই রিসপেক্টিভ যে পাথ, এই পাথগুলার ইন ডিটেইল আমাকে জানতে হবে। জাস্ট গোল দেখে ওখানে ছুটলে হবে না, তখন আমি একটা সাকসেসফুল ডিসিশন নিতে পারবো। তো এখানে একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে ডিসিশন মেকিং প্রসেস সম্বন্ধে আইডিয়া দেওয়া হয়েছে। একটা বলেছে আইডেন্টিফাই প্রবলেম। ডিসিশন নেওয়ার জন্য প্রবলেমকে প্রথমে আইডেন্টিফাই করা, তারপরে ডিসিশন ক্রাইটেরিয়া ডেভেলপ করা, এলোকেট ওয়েটস টু আদার ক্রাইটেরিয়া। এই যে ক্রাইটেরিয়া গুলার কোনটার ওয়েট কেমন, কোনটার ইম্প্যাক্ট কেমন সেটা জানা। তারপরে অবশ্যই অল্টারনেটিভ চিন্তা করা। ডিসিশন নেওয়ার সময় আমাকে অল্টারনেটিভ চিন্তা করতে হবে, প্ল্যান বি কি, প্ল্যান সি কি, প্ল্যান ডি কি। ঠিক আছে, একটা নির্দিষ্ট পথে যাওয়ার সময় আমার অনেকগুলো প্ল্যান থাকতে হবে, এটা ফেল করলে ওইটা অ্যাপ্লাই করবো, ওইটা ফেল করলে ওইটা অ্যাপ্লাই করবো। অল্টারনেটিভ, তারপরে অ্যানালাইজ অল্টারনেটিভ, এই অল্টারনেটিভ গুলোকে অ্যানালাইজ করা যে এটা কি ফাইনালি আমি একটা প্ল্যান বি, প্ল্যান সি হিসেবে আমার হাতে রাখবো কিনা। তারপরে অল্টারনেটিভ সিলেক্ট করা, অল্টারনেটিভ গুলো ইমপ্লিমেন্ট করা, ফাইনালি রেজাল্ট ইভ্যালুয়েট করা। এইভাবে হচ্ছে আমরা একটা ডিসিশন মেকিং করতে পারি। তো এখানে একটা উম, দেওয়া আছে, এমপ্লয়াবিলিটি স্কিলস ভ্যালুড বাই এমপ্লয়ার। এখানে এই যে প্রবলেমটা আমরা এখানে বললাম, এটার কোন স্টেপে কি বলা আছে, ঠিক আছে, সেটা নিয়ে একটা আইডিয়া দেওয়া আছে। যেমন মনে করো এখানে
তুমি একটা ল্যাপটপ কিনবা বা কম্পিউটার কিনবা, গেলা একটা ল্যাপটপ, এটা হচ্ছে পিঙ্ক কালার, হ্যাঁ নিয়ে নিলা, তাহলে আর একটা সাকসেসফুল ডিসিশন হইলো না। ঠিক আছে, একটা ল্যাপটপ নিবা, হ্যাঁ আমার 8 জিবি র্যাম লাগবে, নিয়ে নিলা, তাহলে সাকসেসফুল ডিসিশন হইলো না। এইখানে প্রসেস গুলা বলা হয়েছে তোমার, কোন এই যে একটু আগে আমরা বললাম না, এগুলোর এক্সাম্পল দিয়ে বলা হয়েছে এখানে, যে হ্যাঁ আমি একটা ল্যাপটপ নিব, আমি তার কি কি ক্রাইটেরিয়া দেখব, কোন কোন অল্টারনেট আছে, এই অল্টারনেটের মধ্যে কোনটা রিভিউ কেমন, যেগুলো আমরা অ্যাকচুয়ালি করে থাকি। অনেক স্টেপ হয়তো আমরা অনেক সময় বাদও দেই। এখানে একদম ডেসক্রাইব করে সবগুলা বলে ফাইনালি মনে দেখো আমি যে তোশিবা মডেলটা সিলেক্ট করলাম। তো এই চারটা তোমরা যখন স্লাইডটা দিব এখান থেকে একটু পড়লে পাশাপাশি মিলিয়ে মিলিয়ে বুঝতে পারবে, এটা আমি আর এক্সপ্লেন করবো না। তাহলে আমরা কি কি দেখলাম এতক্ষণ পর্যন্ত, যে কি কি স্কিল এমপ্লয়ার অ্যাকচুয়ালি ভ্যালু দেয়, সেগুলার আমরা এতক্ষণ দেখলাম। এই 10টা পয়েন্ট: সেলফ ম্যানেজমেন্ট, টিম ওয়ার্কিং, বিজনেস এন্ড কাস্টমার অ্যাওয়ারনেস, প্রবলেম সলভিং, কমিউনিকেশন, অ্যাপ্লিকেশন অফ আইটি, অ্যাপ্লিকেশন অফ নিউমেরিসি এন্ড ডাটা অ্যানালাইসিস, লিডারশিপ, ইমোশনাল ইন্টেলিজেন্স, ডিসিশন মেকিং। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা এতক্ষণ দেখলাম। তো ঠিক আছে, তাইলে আজকের ক্লাস এতটুকুই। আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি জুমে যারা জয়েন করছো তাদের অ্যাটেন্ডেন্স থেকে নিয়ে নেব। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো। না স্যার। ঠিক আছে, তোমরা বিএলসি তেও চাইলে তোমাদের ওই ফিডব্যাকের ওখানে প্রশ্নগুলো জানিয়ে দিতে পারো। সবাই কি বিএলসি তে অ্যাড হয়েছিল?